হ্যাঁ, আমি বুলেটিনে একটু ইঙ্গিত দিয়েছি যে এটি আজ 26শে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ, অবশ্যই একটা সুন্দর প্রশ্ন। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম, যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। যখন অতিক্রম করবে তখন আসলে জোয়ারের একটা ব্যাপার আছে। জি, জোয়ারের সময় যদি অতিক্রম করে সেক্ষেত্রে কতটা ভয়াবহ তাণ্ডব চালাতে পারে সেই বিষয়টা একটু। এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করি, কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি। সেটি হলো যে জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট এবং ভারী বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস। এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরও হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট নয়, কোথাও 130ও হয়ে যেতে পারে, যে সেই ধরনের বাতাস হবে। সুতরাং এটা অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন, তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরও 3টাও বাজতে পারে বাকি অংশ। আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে। হ্যাঁ, আরো ধরে নেন আরো পরবর্তী 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হতে পারে এবং এটা স্থলভাগে উঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্রভাব প্রকৃতি প্রতিবেশের উপরে আছে, এই ঘূর্ণিঝড়ের উপরে কি গ্লোবাল ওয়ার্মিং এর কোনো প্রভাব আছে কিনা? আমরা কিন্তু আগে দেখেছি যে সাইক্লোন টর্নেডোতে একদিন দুদিন আগে থেকে বৃষ্টিপাত বা ঝিরিঝিরি বৃষ্টিপাত, এবার কিন্তু সেটা আমরা দেখছি না। সেটার কোনো প্রভাব আছে কিনা? অবশ্যই, কারণ গ্লোবাল ওয়ার্মিং যখন হচ্ছে, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় কখন সৃষ্টি হয়, সাগরের এসএসটি, যেটাকে এসএসটি অর্থ হল সি সারফেস টেম্পারেচার। এই সি সারফেস টেম্পারেচার যখন 26 ডিগ্রি তার চেয়ে অধিক হয় তখনই এই সাইক্লোনটা তৈরি হয় সাগরে। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে দেখা যাচ্ছে সাগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তো এইখানে যে সাইক্লোনটা হচ্ছে, বর্তমানে আমরা সেই এসএসটি পাচ্ছি 30 থেকে 32 ডিগ্রি এবং এটা আজকে এখন অ্যানালাইসিস চলতেছে। আমার মনে হয় যে এটা 33-34-এ উঠে গেছে, যেহেতু সিভিয়ার সাইক্লোন পরিণত হয়ে গেছে। কোথাও কোথাও 34 ডিগ্রি টেম্পারেচারও হয়ে যেতে পারে, কারণ গতকালকে আমরা দেখেছি 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার নর্থ বেতে এবং তার সেন্ট্রাল বেতে এই ধরনের টেম্পারেচার এসএসটি আমরা পেয়েছি। একজনে প্রশ্ন করে 295 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে, সেটা ঘন্টাখানেক আগে আমরা জানতে পেরেছি। তো সেটা এখন কি অবস্থা আছে, কতটুকু দূরত্বে অবস্থান করছে, আর এটার বাতাসের কেন্দ্রে বাতাসের গতিবেগ এই মুহূর্তে 9টায় আমরা আর একটা বুলেটিন ইস্যু করতেছি, এটা আধা ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওইটা পেয়ে গেলে এই যে ডিস্টেন্সগুলি আছে এটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং এটা মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের দিকে আগাচ্ছে।
যেটা 295 আছে, এটা হয়তো আপনার কমে 250 বা 40-60-এর দিকে চলে আসতে পারে। এটা একজ্যাক্ট না, আমি এখনো এটা ক্যালকুলেশন চলতেছে, আপনারা একটু পরেই পেয়ে যাবেন। আমার মনে হয় যে আপনারা নিউজটা করার সময় এই বুলেটিনটা, সর্বশেষ বুলেটিনটা সংগ্রহ করে নেবেন সবাই। এখন যে আগাচ্ছে কত কিলোমিটার বেগে, এইটা ক্যালকুলেশন আমরা করব 12টায়। কারণ হলো এই কত কিলোমিটার বেগে এর আগে আগাচ্ছে সেটা আমি বলতে পারবো। কারণ এই যে আগানোর যে গতির যে এটা বলা ফোরকাস্টে কখনো এই পৃথিবীর কেউ দিতে পারে না যে কত কিলোমিটার বেগে সে অ্যাডভান্স হবে। কারণ হলো এটা কখনো স্লো হয়। কালকে ছিল 17 কিলোমিটার, রাতে এটা কমে আসছে 6 কিলোমিটারে, হ্যাঁ, গতিতে। যার জন্য আমরা বলেছিলাম যে সন্ধ্যা 6টা নাগাদ আঘাত করবে, এবং পেরিফেরি এফেক্ট গতকালকে আমরা বলেছিলাম সকাল থেকে শুরু হবে। যেহেতু এটা গতি স্লো হয়ে গেছে, এটা একটু পিছায় গেছে, এই জন্য এটা আজকে মধ্যরাতে আমরা বলছি যে এটা কেন্দ্র অতিক্রম করবে। আর পেরিফেরি এফেক্টের বিকাল থেকে, অর্থাৎ 3টার থেকে 4টার মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত আনবে। জি, এই গতি বিগত বছরে যত ঘূর্ণিঝড় এসেছে আমাদের দেশে, সেটা থেকে এটা কতটা ভয়াবহ হতে পারে বলে মনে করছেন? এটা ভয়াবহতা আমি বলেছি যে আপনার এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। হ্যাঁ, এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের যে গতি বাতাসে, এটা 120 পর্যন্ত সর্বোচ্চ, 90 থেকে। আমাকে একটা প্রশ্নের উত্তর শেষ করি, তারপরে আপনারটা আমি শুনবো, অবশ্যই উত্তর দিব। তো এই যে সিভিয়ার সাইক্লোনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী তার যে বাতাসের গতি, তার সাথে যে স্টর্ম সার্জ, তার সাথে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেইগুলি আমরা এই বুলেটিনে উল্লেখ করেছি। এটা যদি পরবর্তীতে আরও ইন্টেনসিফিকেশন হয়, সেই ক্ষেত্রে হয়তো গতি আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নাই যদি ইন্টেনসিফিকেশন হয়। তবে ভয়াবহতা অবশ্যই এখানে ভয়াবহতার কোনো কমতি হবে না, এই কারণে যে এর সাথে জলোচ্ছ্বাস, এর সাথে ভারী বর্ষণ, এর সাথে 110 থেকে 120 কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে। সুতরাং এখানে কোনো অবস্থাতেই কোনো মানুষ উপকূলীয় জেলায় যারা অবস্থান করবে, গড়ে অবস্থানের কোনো সুযোগ নেই। তাদেরকে উঁচু স্থানে সাইক্লোন শেল্টারে অবস্থান করতে হবে এই বিকাল 3টার পূর্বেই, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা গভর্নমেন্ট অলরেডি, আপনারা শুনেছেন, মাননীয় মন্ত্রী ইতিমধ্যে ব্রিফ করেছেন। আমরা গতকালকে 2টা মিটিং করেছি, আজকেও আবার এখন একটা মিটিং হবে ক্যাবিনেট। গতিটা যদি কমে যায়, একটা 10 কিলোমিটার বেগে গতি বেগে আসছে উপকূলের দিকে, সেটা যদি কমে যায়, সেটা কি শক্তি অর্জন করে বেশি, না যত গতি বাড়বে তত শক্তি কমে যাবে? এখন যেহেতু উপকূলের কাছে চলে আসতেছে, যতই সময় যাচ্ছে উপকূলের কাছাকাছি চলে আসতেছে, তখন সে ল্যান্ড পেয়ে যায়। ল্যান্ডের সাথে যখন ইন্টারঅ্যাকশন শুরু হয়ে যায়, তখন আর ততটা গতি সঞ্চার করার সুযোগ সে পায় না। ল্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশনে সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এই হয় পরবর্তী স্টেজ। আমি একটা কথা বলেছি যে এটা যখন ল্যান্ডে উঠে যাবে রাত্রে, তখন যে এটা ল্যান্ড ডিপ্রেশন আকারে বাংলাদেশের উপরে অবস্থান করবে, অর্থাৎ তখন আর ল্যান্ডে উঠার পরে সে ময়েশ্চার গেইন অর্জন করার আর তার কোনো সুযোগ নাই। সাগরে যতক্ষণ থাকে ততক্ষণ তার সোর্স হলো সে ওয়াটার থেকে সে এনার্জি গ্রহণ করে। আচ্ছা, প্রিভিয়াস কোন ঘূর্ণিঝড়ের সাথে এটা কি আমরা কিছু উদাহরণ আপনারা দিতে পারেন কিনা, বা শক্তিমত্তার দিক থেকে বা ক্ষমতার দিক থেকে যদি প্রিভিয়াস কারোর সাথে যদি তুলনা দিতে বলি, সেক্ষেত্রে আইলা বলা যায়? হ্যাঁ, আইলার সময় এরকম একটা ক্ষেত্র হয়েছিল যে খুব কাছে এসে সে ইন্টেনসিফিকেশন হয়েছিল। আর একটা বিষয় এখানে, এটি এখনো যে মুভমেন্ট, সে পূর্বের কোনো সাইক্লোন দেখা গেছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিতে অগ্রসর হয়ে ল্যান্ড অতিক্রম করছে, সেইটা এই ক্ষেত্রে এখনো এরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। এটা যে স্বাভাবিক গতি দিয়ে আগাচ্ছে, কখনো 15 থেকে 20 কিলোমিটার বেগে, কখনো 10 কিলোমিটার বেগে, এবং কখনো এটা 6 কিলোমিটারও নেমে আসছে। তো এই যে গতি,
এটা শক্তি সঞ্চয়ের শক্তি অর্জন করার একটা সিনড্রোমই ছিল, যেই কারণে আজকে এটা সিভিয়ার সাইক্লোন আমরা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি এবং এর শক্তি অর্জন করি। সুযোগ হলেও এটা সিভিয়ারিটি অতিক্রম করার সম্ভাবনা কম। আর এই শক্তি নিয়ে এসে কারণ উপকূলের খুব কাছে এখন চলে আসতেছে, এটাই ক্রমান্বয়ে আমরা যে 9টার বুলেটিন সেটা দেখবেন যে ডিস্টেন্স 295 যেটা আছে এটা 250-এ চলে আসছে এই 3 ঘন্টায়। আমরা এখন 3 ঘন্টা পর পর বুলেটিন ইস্যু করব, আপনারা সেই বুলেটিন সংগ্রহ করে। ঢাকার ওয়েদার আজকে বিক্ষিপ্তভাবে কিছু রাত্রে বৃষ্টি হতে পারে, কিন্তু কালকের থেকে র্যান্ডম বৃষ্টি হবে। কালকে 27 তারিখ, কালকে কোনো ওয়েদার আপনার মানে ব্রেক হওয়ার সুযোগ কম।